আমি বেশি বলি। আচ্ছা, প্রথমেই আপনাদের সবাইকে সালাম, হিন্দু মা বোনদের আদাব। এখানে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই পূর্ব গোয়ালপাড়ার এক অংশের মানুষেরা, বাসিন্দারা, ভোটাররা, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে 12 তারিখে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। তো আমি প্রথমে এখানে এসে শুনতে চাইলাম যে এলাকার মানুষরা যে কথাগুলো বলবে, যারা এখানকার সাধারণ ভোটার, তারা দু চার কথা বলুক। তো আপনাদেরকে অনেককে অনুরোধ করলাম, দু একজন বললেন যে আপনাদের এখানে কিছু সমস্যা আছে, যে রাস্তার সমস্যা, ড্রেনের সমস্যা, এগুলো সমস্যা আছে। মূলত আপনাদেরকে যে বিষয়টা আমি অবহিত করি, রাস্তা, ড্রেন, এই কাজগুলো কিন্তু স্থানীয় সরকারের, অর্থাৎ লোকাল গভর্নমেন্টের, অর্থাৎ মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর যারা নির্বাচিত হয় তাদের দায়িত্ব। তারা এগুলো দেখাশোনা করে এবং তারাই এগুলোর উন্নয়ন করে, সংস্কার করে, নতুন তৈরি করে। জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি হিসেবে নির্বাচিত হন, তারা কিন্তু এই কাজগুলো করেন না, বা তাদের সাথে এই কাজগুলোর কোনো সম্পৃক্ততা খুব একটা থাকে না। এই কাজগুলো মূলত এলাকার মেয়র করে, কাউন্সিলর করে। তো আপনাদের এই কাজগুলো যদি মেয়র, কাউন্সিলর এখানে আসে, তখন তাদের জন্য খুব সহজে করার সুযোগ হয় যদি তাদের সরকার থাকে। আমি যেরকম মেয়র ছিলাম বিএনপি, কিন্তু সরকার হয়েছিল আওয়ামী লীগের। আমি মেয়র হওয়ার পরে আপনারা পিপুল ভোটে আমাকে কিন্তু আওয়ামী লীগ আমলে জয়যুক্ত করছিলেন, কিন্তু আমাকে সরকার টাকা দিচ্ছিল। কেন দিচ্ছিল না? এইখানে যে এমপি ছিল বাবু রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের, মনে আছে আপনাদের? এই রমেশ বাবুর কাছে যখনই যাই যে কাকা পৌরসভার জন্য আমাকে কিছু ফান্ড দেন, ফান্ডে কিছু ডিও লাগবে, ডিওতে একটু সই করেন, হয়তো 30 টাকা নিয়ে কি করি বলে আমি যে পৌরসভার কাজ করবো। তোমার পৌরসভার সব লোকেরা বিএনপি, তোমরা বিএনপি ভোট দিচ্ছেন, তোমার করিবা দিবেন। বিষয়টা এইরকম দাঁড়ায়। 5 বছর চেষ্টা করে ওর কাছে যখন টাকা আমি পাইনি, আমি আমার নিজস্ব মানে কষ্ট মষ্ট করে আমার কিছু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ছিল, তাদেরকে ধরে বাঁধে আমি 16 কোটি টাকা মাত্র 5 বছরে আনতে পেরেছিলাম। এবং সেটা দিয়ে আমি একটা রাস্তা করেছিলাম, আপনার মনে আছে, এই যে গুদরি বাজার থেকে মির্জা পাম্প পর্যন্ত। তারপরে একটা রাস্তা করেছিলাম শান্তিনগরে, একটা রাস্তা করেছিলাম আপনার নিশ্চিন্তপুরে, একটা রাস্তা করেছিলাম কলেজ পাড়ায় 10 নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায়। এরকম করে টুকটাক কিছু কাজ ওই 16 কোটি টাকা দিয়ে করেছিলাম, আর কিছু ট্রেনের কাজ করেছিলাম। 16 কোটি টাকা অত্যন্ত অপ্রতুল একটা শহরের এই ড্রেন, রাস্তাঘাট, এসব ইলেকট্রিফিকেশন, লাইটিং, যেগুলো লোকাল গভর্নমেন্টকে দেওয়া ও কথা। তো আজকে ধরেন যদি আলমগীর সাহেবকে আমরা এমপি করতে পারি, আলমগীর সাহেব এগুলো দিবে না, কে দিবে? মেয়র দিবে। তো মেয়র তো নাই এখন। তো এই যে 5ই আগস্টে আওয়ামী লীগ যখন চলে গেল, তারপরে 15 মাস 17 মাস সময় গেছে না? আমরা কিন্তু চেষ্টা করে, আপনারা জানেন কিনা জানি না, ইতিমধ্যে খেয়াল করছেন যে আপনার রাস্তার কাজ কিন্তু শুরু হয়েছে। দেখেছেন? বাড়ি থেকে তো বাইকটা এখন না বোধ হয়। একটু সত্যপীর ব্রিজ থেকে চৌরাস্তা দিয়ে সেনুয়া পাট দিয়ে একটা রাস্তা হচ্ছে 30 কিলোমিটার। এই টাকাটা আমরা আনছি 30 কোটি টাকা। আপাতত কাজ শুরু হয়েছে, টেন্ডার হয়েছে। আপনি চৌরাস্তায় গেলে দেখবেন পুরা রাস্তা কাটে কুটে রাস্তা শুরু হচ্ছে, নতুন ড্রেন হচ্ছে, ফুটপাথ হচ্ছে, লাইটিং হয়েছে। আপনার ফুটবল খেলার মাঠের ওই পাশের রাস্তাটা ইতিমধ্যে হয়ে গেছে। এগুলা পর্যায়ক্রমে সব শুরু হচ্ছে। আপনাদের এই পুরো গোয়ালপাড়া নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যে মাস্টার প্ল্যানের মধ্যে প্রত্যেকটা রাস্তাঘাট পাকা করা হবে এবং ড্রেনেজ সিস্টেম থাকবে। এগুলো আমরা করেছি এবং আপনারা শুনে খুশি হবেন। ইতিমধ্যেই আমরা 430 কোটি টাকার বরাদ্দ এখানে আনতে সক্ষম হয়েছি।
তো জামাত ইসলামের প্রার্থীকে জিজ্ঞেস করবেন, আপনি ঠাকুরগাঁর উন্নয়নের জন্য বিএনপি যেরকম ক্ষমতায় ছিল না এই 15 মাসে, আপনারাও ক্ষমতায় ছিলেন না, এই এলাকার উন্নয়নের জন্য কি কি তদবির কোথায় কোথায় করেছেন, এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে কি কি তদবির করেছেন, যে তদবির দিয়ে আপনারা দেখাতে পারবেন যে এই গত 15 মাসে আপনারা এই উন্নয়ন ঠাকুরগাঁতে এনেছেন। আমরা দেখাতে পারবো, বলতে পারবো যে এই কাজগুলো আমরা করেছি। 450 কোটি টাকার বরাদ্দ ইতিমধ্যে এসে গেছে। এখন এই 450 কোটি টাকার মধ্যে 30 কোটি টাকার টেন্ডার হয়েছে, আর বাদ বাকি টেন্ডার গুলো হবে। আমরা সরকারে নাই, আমরা আমাদের নিজস্ব যোগ্যতায়, আমাদের নিজস্ব চেষ্টায় তদবির করে মানুষকে বুঝিয়ে, উপরের সরকারকে বুঝিয়ে আমরা পৌরসভার জন্য এই ফান্ডটা এনেছি। তো আমরা তো এনেছি, আপনারা তো একবারের জন্য আপনাদের মুখ দিয়ে কাউকে বলেননি যে ঠাকুরগাঁ পৌরসভার জন্য এই উন্নয়নটা দরকার বা এলাকার জন্য এই উন্নয়নটা দরকার, দেখাতে পারবেন। এটার জন্য আপনার একটা নিজস্ব আগ্রহ লাগে, ইচ্ছা লাগে। এই আগ্রহ বা ইচ্ছা তাদের নেই। দ্বিতীয়ত আসেন, আলমগীর সাহেব আপনাদের প্রার্থী ধানের শীষে। গত 91 সাল উনি ঠাকুরগাঁ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ঠাকুরগাঁর অনেক রাস্তাঘাট, ড্রেন ওনার হাত দিয়ে করা। আলমগীর সাহেবের বাবা চকামিয়ার নাম শুনছেন অনেকে? হ্যাঁ, বয়স্ক লোকজন আছে এখানে, শুনছেন তো? আলমগীর সাহেবের বাবা 17 বছর ঠাকুরগাঁর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। পাকিস্তান আমলে ছিলেন, বাংলাদেশ আমলেও ছিলেন। ইনি ঠাকুরগাঁ পৌরসভার 17 বছর চেয়ারম্যান ছিলেন। আমার মনে আছে উনি যখন চেয়ারম্যান ছিলেন, আমি যখন স্কুলে পড়ি, তখন এই জায়গাগুলো শুধু ধান ক্ষেত ছিল। এখন যেটা সরকার পাড়া রাস্তা, ওই সরকার পাড়াটা পড়ে এইদিকে আর কোনো শহর ছিল না, ছিল কোনো শহর ছিল না, ছিল শুধু গ্রাম আর ধান ক্ষেত। আজকে এখানে বড় বড় বাড়ি, রাস্তাঘাট পৌরসভা এদিকে সম্প্রসারিত হয়েছে। তো এই যে সময়ের প্রয়োজনে ধীরে ধীরে সবকিছু নতুন তৈরি হচ্ছে, এটার সাথে তাল মিলিয়ে তো আমাদের চলতে হবে। এবং তখন ভোটার ছিল 17,000, এখন ভোটার হচ্ছে 65,000। আমি যখন নির্বাচন করেছি তখন ভোটার ছিল 56,000। তো ধীরে ধীরে মানুষ বাড়ছে, মানুষের প্রয়োজন বাড়ছে, মানুষের কর্মের জগৎ বাড়ছে। তাহলে রাস্তাঘাট, বিল্ডিং, স্কুল, কলেজ, হাসপাতাল সবই তো লাগবে। আর এগুলো প্রয়োজন হলে আপনাকে লাগবে একজন যোগ্য নেতা বা যোগ্য মানুষ, যে এগুলোর পিছনে আপনাকে সাহস যোগাবে, আপনাদেরকে নিয়ে এই জিনিসগুলো সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে এসে আপনাদেরকে দিতে পারবে। এ ব্যাপারে আপনাদের কাকে যোগ্য মনে হয়? আলমগীর স্যারের বাইরে মনে হয় কেউ যোগ্যতা রাখে এটা? যদি না রাখে, তাহলে আগামী 12 তারিখে আপনাদেরকে একটা বড় ধরনের বিপ্লব ঘটাতে হবে। সেটা হচ্ছে ভোট বিপ্লব। প্রত্যেককে সকাল সকাল গিয়ে বেলা 12টা, সকাল 10টার মধ্যে গিয়ে আপনার ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোটটা দিয়ে আসতে হবে। যদি দিয়ে আসতে পারেন, তাহলে আলমগীর সাহেব বিপুল ভোটে বিজয়ী হয়ে ইনশাআল্লাহ, তো ভোট দিয়ে আলমগীর সাহেবকে যদি জয়যুক্ত করতে পারেন, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই খুলি বৈঠক থেকে, এখানে আমার বোন একটু আগে একটা কিছু ড্রেন এবং রাস্তার জন্য যে দাবি করেছে, শুধু ড্রেন এবং রাস্তা নয়, এই পূর্ব গোয়ালপাড়ার ইনশাআল্লাহ প্রত্যেকটা রাস্তা পাকা হবে। প্রত্যেক জায়গায় ড্রেনেজ সিস্টেম তৈরি করা হবে, কারণ বিএনপির পরিকল্পনার মধ্যেই আছে যে কিভাবে এইগুলো করা যায়। আসুন এবার অন্য কথা আসি। সে কথাটা হচ্ছে, আপনারা ফ্যামিলি কার্ড সম্পর্কে শুনেছেন? হ্যাঁ, এই ফ্যামিলি কার্ড কি এটা জানেন? ফ্যামিলি কার্ড হচ্ছে একটা কার্ড, যেটা আমরা যদি সরকার গঠন করতে পারি, আলমগীর সাহেবের মতো মানুষকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন, তাহলে এই ফ্যামিলি কার্ড আমরা দেব প্রত্যেক
প্রত্যেক পরিবারে, বাংলাদেশের যত পরিবার আছে প্রত্যেক পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের কাজ কি? এই ফ্যামিলি কার্ডটা কে পাবে? ওই পরিবারের প্রধান নারী, অর্থাৎ যিনি ওই বাড়ির গৃহকর্ত্রী, তাকে তার নামে ওই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনি প্রতি মাসে ২৫০০ টাকা চিনি, লবণ, চাল, তেল, ডাল অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন। এখন মনে বলবেন এটা তো আমরা পাই। নো, এটা আপনারা পান না। আপনাদেরকে এটা যেরকম দেওয়া হয়, দিতে গেলে আপনাকে তখন ওই কাউন্সিলর সাহেবকে আর অমুক সাহেবকে, এলাকার নেতাদেরকে পয়সা দিয়ে এটা করতে হয়। এইটা আর করতে হবে না, কারণ এটা আপনি যেমন পাবেন আমার পরিবারও পাবে। আমি বুঝাতে পারছি? অর্থাৎ ধনী, গরিব, বড়লোক সবাই এই ফ্যামিলি কার্ডটা পাবে। তাহলে আর সমস্যাটা কোথায়? এটা পর্যায়ক্রমে প্রত্যেককে দেওয়া হবে, যখন কেউ বলতে পারবে না যে আমি পাইনি, আমার নাই। এটা সবাই পাবে। এটা পাওয়ার ফলে আপনি মাথা উঁচু করে আপনার যে দৈনন্দিন জীবন, সেই জীবনটাতে আপনি বাঁচতে পারবেন। আপনাকে একটা সাহায্য হবে, আপনার এই অর্থনৈতিক শক্তিটা আপনার থাকবে। তাই আমি অনুরোধ করব, শুধু এই ফ্যামিলি কার্ড না, পাশাপাশি আমাদের হেলথ কার্ডের ব্যবস্থা আছে। অপরদিকে হেলথ কার্ডের সাথে আপনি পাবেন বিনামূল্যে চিকিৎসা। এই চিকিৎসাও আপনাদের জন্য আমরা ব্যবস্থা করব। এরকম 31টি দফা আছে, অনেকগুলো। আপনাদের কাছে লিফলেট দেবো, আমরা হ্যান্ডেল দেবো, আপনারা পড়ে দেখবেন, জেনে নেবেন এই 31 দফার মধ্যে কি আছে। আগামী বাংলাদেশকে ঠেলে নতুন করে সাজাতে গেলে যে জিনিসগুলো লাগবে, সেটা ওই 31 দফার মধ্যে সন্নিবেশিত আছে। সেখানে সংস্কারের কথা আছে, সেখানে নতুন বাংলাদেশ কোন পথে চলবে তার কথা আছে। কৃষি পণ্যের দামের কৃষকের কার্ড আছে, কৃষক কার্ড পাবে, সেই কৃষকের কার্ড তিনি ন্যায্য মূল্যে কৃষি পণ্য পাবেন। সার, বীজ এবং কীটনাশক থেকে শুরু করে সমস্ত কিছু তিনি একদম ন্যায্য মূল্যে কৃষক পাবেন। এভাবে একটি দেশ ধীরে 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 একটা উন্নতির শিখরে যাবে। আজকে আপনার বাচ্চারা স্কুলে যায়, সেই স্কুলের মানটা কি? আজকে আপনার অসুখ হলে আপনি সদর হাসপাতালে যান, সেই সদর হাসপাতালের ব্যবস্থাপনাটা কি? নোংরায়, গন্ধে সেখানে ঢোকা যায়। এগুলোকে ঠেলে সাজাতে হবে। তাই এই জন্য প্রয়োজন একজন যোগ্য নেতার, যিনি এই কাজগুলো করতে পারবেন। এখন অনেকে বলে ওনারা তো ক্ষমতায় ছিলেন বহুবার। ইদানিং কালে জামাত ইসলামের নেতারা আপনাদের সামনে এসে বলে কি আওয়ামী লীগক দেখিছু, আওয়ামী লীগ দেখিছু, বিএনপি দেখিছু, এলা জামাতক দেখিব হবে নাকি? হ্যাঁ, আপনাদের এখন পরীক্ষা দেওয়ার, টেস্ট দেওয়ার টাইম আছে? হ্যাঁ, জামাতকে দেখার আবার কি আছে? জামাতকে সবাই দেখছে 1971 সালে। 30 লক্ষ দেশের মানুষ নিহত, হত্যা, শহীদ হয়েছে এই জামাতিদের প্রয়োজনে, কারণে। তারা বাংলাদেশ চায়নি। স্বাধীনতার পক্ষের শক্তি কোনোদিনই তারা ছিল না। এ দেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মাথা উঁচু করে তারা, জামাত ইসলাম সেটা চায়নি। 1971 সালে জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মা বোনদের সম্ভ্রম হানি করেছিল। আবার কি টেস্ট দিতে চান নতুন করে? বিএনপি কে টেস্ট দিতে হবে? বিএনপি 1971 সালে বিএনপি যে প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া, তিনি ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে বের হয়ে এসে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। বিএনপিকে পরীক্ষা দিতে হয় না। বিএনপি একটা পরীক্ষিত দল, বারবার পরীক্ষা দিয়ে প্রমাণ করেছে বিএনপি জনগণের দল, জনগণের সাথেই থাকে।
জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করার ইতিহাস বিএনপির নাই। 1947-এ জামাত ইসলাম পাকিস্তান চায়নি, যখন শেরে বাংলা ফজলুল হক, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীরা পাকিস্তান আন্দোলন করছেন, তখন মওদুদী সাহেব অর্থাৎ জামাতের প্রতিষ্ঠাতা তিনি পাকিস্তানের জন্মের বিরোধিতা করেছিলেন। তার কাজই হচ্ছে এই দলটির সুষ্ঠু ধারার রাজনীতি থেকে একটা অসুস্থ ধারার রাজনীতিতে দেশকে নিয়ে যাওয়া। তাই অনুরোধ করব, সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। সিদ্ধান্ত একবার যদি ভুল করেন আবার 5 বছর পিছিয়ে যাব আমরা। অতএব পরীক্ষিত দল বিএনপি, পরীক্ষিত দল বিএনপি, এই পরীক্ষিত দলের সাথে আপনারা কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারেন না। কারণ জামাত ইসলাম সারা জীবন এদেশের মানুষের সাথেই বিশ্বাসঘাতকতা করেছে। জামাত ইসলামের নেতারা আমাদেরকে হুমকি দেয়। কি হুমকি দেয় জানেন? হুমকি দেয়, উস্কানি দেয় যে এক ছাত্র শিবিরই নাকি বিএনপির জন্য যথেষ্ট। আমরা আজ পর্যন্ত কোনো হুমকি দিয়েছি জামাতকে? 15 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু কাদের পেটে জামাত ঢুকেছিল? আমাদের পেটে। বিএনপির সাথে একাত্ম হয়ে তারা ছিল। একটু আগে এক ভদ্রলোক বললেন যে জামাতের এখানে কোনো মামলা নাই, বললেন না? কয়জন অ্যারেস্ট হয়েছে? একজন ভদ্র মহিলা বললেন। আর আমাদের শত শত মানুষ জেল খেটেছে গত 15 বছর, গুম হয়েছে। আলমগীর সাহেবের নামেই ছিল 125টার উপরে মামলা, 3.5 বছর জেল খেটেছেন তিনি। আর কি চান? পরীক্ষার কি দেবে আলমগীর সাহেব? আর কি পরীক্ষা দেবে? তাই আজকে আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, আপনাদের কাছে আপনাদের বিবেককে বলবো, প্রশ্ন করেন। আপনাদের বিবেক যদি বলে যে আলমগীর সাহেব ভালো মানুষ না, তাহলে ভোট দিয়েন না। আপনাদের বিবেক যদি বলে আলমগীর সাহেব আপনাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে ভোট দিয়েন না। আপনাদের বিবেক যদি বলে, আপনাদের মন যদি বলে হ্যাঁ তিনি একজন যোগ্য, সৎ, ন্যায়পরায়ণ ব্যক্তি, যিনি ঠাকুরগাঁর জনগণ তো শুধু না সারা বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, তাহলে ভোটটা আপনাদের কাছে আজকে আমরা দাবি করব। ভোট চাইব না, ভোট দাবি করব। কারণ একজন পরীক্ষিত সৎ সজ্জন ব্যক্তিকে নিয়ে আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। প্রিয় মা বোনেরা, বক্তব্য দীর্ঘায়িত করব না, রাত হয়ে গেছে, শীত পড়ছে, বাচ্চারা নিয়ে বাসায় যাবেন। শুধু আজকে আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে শুধু প্রশ্ন রেখে গেলাম। আলমগীর সাহেবের বয়স এখন 80 বছর। গত 26শে জানুয়ারি তিনি 79 ছেড়ে 80-তে পা দিয়েছেন। এটাই হয়তো তার জীবনের শেষ নির্বাচন। তার শরীর, তার স্বাস্থ্য সবকিছু মিলিয়ে 5 বছর পর আরেকটা নির্বাচনের মতন তার অবস্থা থাকবে না। তিনি 1991 সালে নির্বাচন করেছেন, পরাজিত হয়েছেন। 1996 সালে নির্বাচন করেছেন, পরাজিত হয়েছেন। 2001 সালে নির্বাচন করেছেন, আপনাদের ভোটে বিজয়ী হয়েছেন। আবার 8 সালে তিনি পরাজিত হয়েছেন, 18 সালে পরাজিত হয়েছেন, কিন্তু আপনাদের ছেড়ে কোনোদিন চলে যাননি। সারা ঠাকুরগাঁর মানুষ যখন আজকে একসাথে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছাত্র, যুবক, জনতা, কৃষক, শ্রমিক সব যখন একসাথে, তখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই পূর্ব গোয়ালপাড়ার মানুষকে, যে আপনারা কি এই সব মানুষের থেকে আলাদা কোনো সিদ্ধান্ত নেবেন? অবশ্যই না। তাই আজকে আপনাদেরকে সমস্যায় আওয়াজ তুলতে হবে। ভোট দিব কিসে?
হাত তুলে আরো জোরে ভোট দিব কিসে? তাই কোন অবস্থাতেই আর বিলম্ব না করে 12 তারিখে ধানের শীষের একদম জোরে একটা সিল মানে ইনশাআল্লাহ আমরা বিজয় ছিনিয়ে আনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।